ভাষার বিচিত্র রূপ, বিচিত্রতার ভঙ্গি, অনেক সিদ্ধান্ত আমরা দিতে পারি, অনেক কিছুই অমীমাংসিত রয়ে যায়। আমরা এই সব কিছু নিয়েই কথা বলে থাকি বাংলা ভাষা অনুষ্ঠানে, এবং যথারীতি 4টি অংশ বা পর্ব রয়েছে। একটি হলো ভাষা চিন্তা, বাংলা উচ্চারণ, বাংলা বানান এবং ভাষার প্রয়োগ। মাঝখানে আমরা শব্দের গল্প নিয়ে, নতুন কোনো শব্দ নিয়ে কথা বলবো। আমাদের অনুষ্ঠান তাহলে শুরু করা যাক। ভাষা চিন্তা অংশে আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, যিনি বিশিষ্ট চিন্তাবিদ হিসেবে পরিচিত এবং বর্তমানে বাংলা একাডেমির সভাপতি। স্যার, আপনার কাছে জানতে চাইবো একটা বড় প্রসঙ্গ নিয়ে। এটা 21-এর মাস, যে আমরা বলে থাকি যে রাষ্ট্রভাষা যে আন্দোলন থেকে শুরু হলো, পরবর্তী পর্যায়ে বাংলা ভাষাকে আমরা দেখলাম জাতীয় ভাষার মর্যাদায়, এবং এখন আমরা দেখছি যে মাতৃভাষার যে সম্মান সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাথে সমন্বিত করে বাংলা হলো মাতৃভাষা। এই যুক্তিতে আমরা কথা বলছি। এই যে 3টি শব্দ, যে রাষ্ট্রভাষা, জাতীয় ভাষা এবং মাতৃভাষা, এর পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার আসলে অবস্থানটা কি হতে পারে, বা এর ঐতিহাসিক যে ধারা, এ সম্পর্কে আপনি মাঝে মাঝে কথা বলেছেন, তার ইতিহাস আমরা একটু জানতে চাই। মাতৃভাষা কথাটা যেভাবে ব্যবহার হয়, এটা ভাষা বিজ্ঞানীদের চিন্তা নয়। এটা সাধারণ লোক মায়ের কাছ থেকে শেখে ভাষা, এরকম একটা ধারণার উপরে প্রতিষ্ঠিত। ভাষা বিজ্ঞানীরা মাতৃভাষা বলে কিছু স্বীকার করেন না, কারণ কেবল মায়ের কাছ থেকে তো শেখে না। মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি, ফুফা, ফুফু, আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ জনেরা এবং তার পরিপার্শ্ব আসলে ভাষা ব্যবহারের সাথে সম্পর্কিত থাকে। যদি মাতৃভাষা বললে ওই ব্যবহারটা ভাষা সম্পর্কে ঠিক হয় না। কোনো কোনো ভাষা বিজ্ঞানী বাংলাদেশের পশ্চিম বাংলার এই কথাটা লিখেছেন। পাশ্চাত্য জগতেও এরকম ধারণা আছে। এখন হলো যে ভাষা নিয়ে তো শিশু জন্মগ্রহণ করে না, ভাষা আয়ত্ত করে। এটা শিশুর বয়স যখন বছরখানেক হয়, তখনই দেখা যায় বিপুল অধিকাংশ ক্ষেত্রে ভাষা আয়ত্ত করা এবং ভাষা শেখা দুটো এক ব্যাপার নয়। ওই মা, বাবা, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ লোকদের কথা শুনতে শুনতে এটা নিজে আয়ত্ত করে। আর যখন বড় হয়, যাদের সুযোগ সুবিধা আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই অগ্রগতির সঙ্গে সঙ্গে তার ভাষাও উন্নত হয়, বিকশিত হয়। তাছাড়া একটা জাতির জীবনে লিখিত ভাষা যে রূপে থাকে, যদি 20 বছর পরের অবস্থা দেখা যায়, 50 বছর পরের বা 100 বছর পরের অবস্থা দেখা যায়, এর মধ্যে অনেক ধরনের পরিবর্তন হয়েছে। ভাষা এবং চিন্তা আলাদা কিছু না। চিন্তাই ভাষার মধ্য দিয়ে প্রকাশ হয়, ভাষার মধ্যে চিন্তাই থাকে মানুষের। এই যে মানুষের চিন্তা শক্তি, এই ব্রেইন, নার্ভাস সিস্টেম, এইগুলো পরিবেশের প্রভাবেই তার মধ্যে অনুভূতি, উপলব্ধি, আবেগ, চিন্তা এগুলো দেখা দেয়। আর মানুষের অন্য সব প্রাণীর থেকে আলাদা একটা বৈশিষ্ট্য, মানুষ নিজেদের কল্যাণে কাজ করে প্রাকৃতিক পরিবেশকে এবং সামাজিক পরিবেশকেও অনেকখানি উন্নত করতে পারে, রূপান্তরিত করতে পারে। তবে কোনো কোনো সময়ে দেখা যায় যে ভাষার এই উন্নতিশীলতা থাকছে না, ভাষা যেন কেমন একটা স্থবিরতার মধ্যে পড়ছে। এটা কোনো কোনো জেনারেশনে দেখা যায়। এটা যদি আমরা বলি যে রাষ্ট্রভাষার প্রসঙ্গে যদি আমরা দেখি, সেখানেও তো আমরা কিছু ঘাটতি আমরা পেতে পারি, যে আমাদের ব্যবহারের দিক থেকে, অন্তত ব্যক্তিগত ব্যবহারে। আমাদের যে জাতীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, এর মধ্যে রাষ্ট্রভাষা আন্দোলন তৎকালীন পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে যে হয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এই জাতির জীবনে। বর্তমানে বাংলাদেশে এই যে পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, এটার পেছনে ভাষা, রাষ্ট্রভাষা করার খুব তাগিদ ছিল এবং তার বিরাট আন্দোলন ছিল। তার মধ্য দিয়েই সম্ভব হয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই জন্য ভাষা আমাদের কাছে একটু বেশি গুরুত্ব লাভ করে অন্য দেশের তুলনায়। এখন রাষ্ট্রভাষা বলতে আমরা কি বুঝি? যারা আগে লিখেছেন, আন্দোলন করেছেন, তাদের লক্ষ্য করলে বোঝা যায় যে রাষ্ট্রভাষা মানে সরকার যে ভাষা ব্যবহার করবে, যে ভাষার দ্বারা জাতি, জনজীবন পরিচালিত হবে, সেই ভাষা রাষ্ট্রভাষা। এবং
সরকার ব্যবহার করবে, দেশের জ্ঞান বিজ্ঞানের চর্চা এই ভাষার মাধ্যমে হবে। শিক্ষা ব্যবস্থায় এই ভাষাই প্রধান থাকবে। অন্য ভাষা শিখবে, কিন্তু তার স্থান দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম হবে। তো আমাদের দেশেও তাই বাংলা ভাষা আমাদের নিজেদের ভাষা। আর জাতীয় ভাষা মানে এই জাতির ভিতরে যত ভাষা আছে সবগুলোই এক অর্থে জাতীয় ভাষা। বাংলা ভাষা সবচেয়ে বেশি লোকে কথা বলেন। বাংলা ভাষার সমৃদ্ধি অর্থাৎ বাংলা ভাষায় লেখা বইপত্র, চিন্তা অনেক বিকশিত। আমরা যখন ব্যবহারের কথা বলি যে প্রশাসনিক কাজে বা বিভিন্ন কাজে, সেক্ষেত্রে নানা কারণে আমাদের এখানে ভাষা ব্যবহার করতে হচ্ছে বাংলা। আমরা দেখেছি আগে আমাদের যে পাকিস্তান পর্বে বা তারও পূর্ববর্তী সময়ে এক সময়ে বাংলা ছিল, কিন্তু তার সাথে সাথে আমরা দেখেছি ফার্সি বা ইংরেজি সেগুলো রাজভাষা হিসেবে ব্যবহার হয়েছে। তা রাষ্ট্রভাষা প্রসঙ্গ যতদূর আমাদের আন্দোলনের যে মূলনীতি ছিল, সেই জায়গা থেকে কি আমরা কিছুটা পিছিয়ে আছি কিনা এখনো? রাষ্ট্রভাষা আন্দোলনের একটা স্পিরিট ছিল রাষ্ট্র গঠন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং রাষ্ট্রের জনসাধারণ যাতে জ্ঞান বিজ্ঞানের চর্চা, অফিস চালানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত, সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মাতৃভাষাকে প্রথম ভাষা হিসেবে গণ্য করে অগ্রসর হওয়া। আর আন্তর্জাতিক নানান প্রয়োজনে অন্য ভাষাও আমাদের শিখতে হবে। বাস্তবে ইংরেজি ভাষা আমাদের জন্য দ্বিতীয় ভাষা হিসেবে গুরুত্বপূর্ণ। তাছাড়া ধর্মের ভাষা হিসেবে আরবি ভাষা, অন্য অংশের মধ্যে সংস্কৃত ভাষা, এগুলোরও চর্চা, বহু ভাষার চর্চা এবং ব্যবহার থাকতেই পারে। এখান থেকে আমরা এই আলোচনার ইতি টানতে চাই। একটি ভাষা অন্য ভাষার উপাদান নিয়ে যেমন এগিয়ে চলে, তেমনি অন্য ভাষার কারণে প্রথম ভাষা হারিয়েও যেতে পারে। বাংলা ভাষার ইতিহাস থেকে আমরা দেখি দীর্ঘ সময়ে বিভিন্ন ভাষার আধিপত্য বা বিভিন্ন ভাষার ব্যবহারের সূত্রেও বাংলা ভাষা টিকে রয়েছে। বাংলা উচ্চারণ অংশে আজকে আমরা কথা বলবো শব্দের উচ্চারণের নানা রকম ভুল নিয়ে। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক আজহারুল ইসলাম রনি। আপনার কাছে জানতে চাইব, কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণে আমরা ভুল করে থাকি বা আমাদের নানা রকম বৈচিত্র্য দেখা যায়, সেইগুলো আমাদের কি করে সংশোধন হতে পারে? অনেক সময় আমরা বিভিন্ন শব্দের ভুল উচ্চারণ করে থাকি। যেমন শব্দ আহ্বান বলি, অনেকে বলে থাকেন আহ্বান। হয়ের সঙ্গে যখন ব যুক্ত হচ্ছে, এখানে উচ্চারণের প্রকৃত সূত্রটা হচ্ছে হ অতি পরিণত হবে এবং ব ভতে পরিণত হয়ে উচ্চারিত হবে, তাহলে হয়ে যাবে আহ্বান। খুব চমৎকার একটা উচ্চারণ। তেমনি দেখেন আমরা অনেক সময় ভুল করে বলি বিহব্বল, আসলে এটা হবে একই সূত্র অনুযায়ী বিয়োভল। তার মানে প্রথমে হচ্ছে ও এবং পরে হচ্ছে ভ। যখন হয় ব থাকছে, হয়ের সঙ্গে যখন ব যুক্ত থাকছে, তখন উচ্চারণের সূত্র অনুযায়ী হটা অতি পরিণত হবে এবং বটা ভতে পরিণত হবে। সবাই বলে আহ্বায়ক, আসলে আহ্বায়ক না, হবে আহ্বায়ক। আবার দেখেন হয়ের সঙ্গে যখন জফলা যুক্ত হচ্ছে, তখন যেমন একটা শব্দ আমরা বলে থাকি যে উজ্জ বা সহ্য বা দাহ্য। উজ্জ সহ্য বলা যাবে? এগুলো বলা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণটা হচ্ছে হয়ের সঙ্গে যখন জফলা যুক্ত হয়, প্রথমত হয়ের উচ্চারণটা হবে না, এখানে শুধুমাত্র জফলার উচ্চারণটা হবে। তবে জফলার পরিবর্তে অন্তস্থ জয়ের দ্বিত্ব উচ্চারণ হবে। এখানে আরো একটু কথা আছে, সেটি হচ্ছে প্রথম অন্তস্থ জয়ের পরিবর্তে অল্পপ্রাণ হসন্ত বর্গীয় জ বসবে এবং পরের জয়ের পরিবর্তে মহাপ্রাণ ঝ ওকারান্ত বসবে। তাহলে কি দাঁড়াচ্ছে শুদ্ধ উচ্চারণ? বলবো উজ্জ, হস্য বর্গীয় জয় হসন্ত ঝয় ওকার। এই বানানটা করলে যেটা হয়, এটি হচ্ছে শুদ্ধ উচ্চারণ। সচরাচর সবাই কিন্তু বলে তোকে আমার সহ্য হচ্ছে না, এভাবে বলি, ডবল জয়ের উচ্চারণ করি। কথ্য বা আঞ্চলিক উচ্চারণে আমরা সেটা দেখতেই পাই। তাহলে উজ্জ এটা হবে না, উজ্জ হবে। সহ্য হবে না, সহ্য হবে। দাহ্য হবে না, দাহ্য হবে। তারপরে আমরা বলি যে তুই আমার কথাকে অগ্রাহ্য করলি, আসলে অগ্রাহ্য না, এটা হবে অগ্রাহ্য। আমরা অনেক সময় যুক্তক্ষয়ের ব্যবহারে খুব ভুল করি। যেমন আমরা বলি পক্ষ, কিংবা বলি দক্ষ, কিংবা বলি বক্ষ। এখানে যুক্তক্ষয়ের দুই রকমের প্রয়োগ আছে।
একটা হচ্ছে প্রথমত বলি যে আমি যে উচ্চারণগুলো করলাম এগুলো ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণটা যুক্ত খ যদি শব্দের মাঝে বা শেষে বসে তাহলে এই যুক্ত খ সহ তার পূর্বের বর্ণের ওকারান্ত উচ্চারণ হয়। যেমন পক্ষ উচ্চারণ হবে, অর্থাৎ এখানে যুক্ত ক্ষয়েরও ওকারান্ত উচ্চারণ হলো, তার পূর্বের বর্ণের প এটারও ওকারান্ত উচ্চারণ হলো, তাহলে হয়ে গেল পক্ষ। সঠিক উচ্চারণ হবে বক্ষ, দক্ষ, এরকম। এখন ধরুন সর্বক্ষণ একটা শব্দ, এখানে যুক্ত খ মাঝে রয়েছে, তাহলে সর্বক্ষণ এখানে যুক্ত খ এর ওকারান্ত উচ্চারণ হলো, তার পূর্বের বর্ণেরও ওকারান্ত উচ্চারণ হলো। আবার দেখেন বাংলা ভাষায় আমরা অনেক সময় কিছু শব্দের উচ্চারণ ভুল করে থাকি। যেমন বিজ্ঞানে যে ব্যবহৃত হয় জ প্লাস ইয়, যেটাকে মাঝখানে যেটা ব্যবহার হচ্ছে এই শব্দ বর্ণটি, যে বিজ্ঞান আমরা বলি বিজ্ঞান বা অজ্ঞান, অজ্ঞাত, জ্ঞাত, এই যে উচ্চারণগুলো করলাম এখানে কিন্তু ভুল রয়ে গেল। সবাই কিন্তু এভাবে উচ্চারণ করে, কিন্তু এটার উচ্চারণের একটা সূত্র আছে। এই বর্ণটি যদি শব্দের মাঝে বসে বা শেষে বসে তাহলে প্রথমত এই বর্ণের পরিবর্তে ডবল গয়ের উচ্চারণ হয় এবং প্রথম গয়ের নিচে হসন্ত হয় এবং গয়ের দ্বিত্ব উচ্চারণ হবে, তার অর্থ দাঁড়াচ্ছে গয়ের দ্বিত্ব উচ্চারণ হবে এবং প্রথম যে গ, এই প্রথম গয়ের নিচে হসন্ত হবে, পরের গয়ের উপরে চন্দ্রবিন্দু হবে। এই চন্দ্রবিন্দুর উচ্চারণটা আমরা অনেকে করি না। যদি এই সূত্র মেনে উচ্চারণ করি তাহলে হবে বিগ জ্ঞান। চন্দ্রবিন্দু সাধারণত নাসিক্য বর্ণ, এটা নাকে উচ্চারণ হয়, তাহলে হয়ে যাবে বিজ্ঞান, বিজ্ঞপ্তি। প্রিয় দর্শক, আমরা কিছু সাধারণ ভুল সম্পর্কে জানলাম এবং আমাদের যখন ভাষার উচ্চারণের যে প্রয়োগের রূপ সেখানে আমাদের সতর্ক থাকা দরকার। শব্দের গল্প অংশে আজকে আমরা কথা বলবো খুব পরিচিত একটি শব্দ নিয়ে, সেটি হলো ছত্রভঙ্গ। আমরা বলে থাকি ছত্রভঙ্গ হলো বা ছত্রভঙ্গ করলো। তা এক্ষেত্রে ছত্রভঙ্গ শব্দটি কোন অর্থ বহন করে? আমরা এলোমেলো করে দেয়া বা বিশৃঙ্খল বোঝাতে এই শব্দটি ব্যবহার করে থাকি। যেমন 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি তাৎপর্যপূর্ণ তারিখ হয়ে আছে। ওই দিন 144 ধারা ভাঙার জন্য ছাত্ররা 10 জন করে বেরিয়ে আসে রাস্তায়। তখন ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, লাঠিচার্জ করে, এমনকি গুলি পর্যন্ত করে। এই যে সারিগুলোকে ভাঙার জন্য যে লাঠিচার্জ করা হলো এবং এলোমেলো হয়ে গেল, সেক্ষেত্রে আমরা বলছি ছত্রভঙ্গ করা হলো। ছত্র শব্দটি এসেছে কবিতার পংক্তি থেকে। কবিতার এক একটি লাইনকে বলা হয় ছত্র, যেটি আরবি সতর শব্দ থেকে এসেছে। কবিতার যেটি পংক্তি বা লাইন, মধ্যযুগে বা প্রাচীনকালে দেখা যেত যে একটি লাইনের সঙ্গে মিল রেখে আরেকটি লাইন লেখা হতো, অর্থাৎ ছত্রের সাথে মিল রেখে ছত্র বানানো হতো এবং প্রত্যেকটি ছত্র দৈর্ঘ্যও হতো প্রায় সমান। কিন্তু দেখা যায় যদি কোনো কারণে ছত্র ভেঙে যায়, সেক্ষেত্রে পড়ার ক্ষেত্রে সেই সুরটিও নষ্ট হয়ে যায় বা ভঙ্গ হয়ে যায়। ফলে কবিতার ক্ষেত্রেও ছত্রভঙ্গ পতন ঘটায় তার সৌন্দর্যের, এবং একইভাবে দেখা যায় যে আমাদের সমাজে বা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে ছত্রভঙ্গ বোঝাতেও আমরা ব্যবহার করে থাকি যে বিশৃঙ্খল হয়ে যাওয়া বা এলোমেলো হয়ে যাওয়া। বাংলা বানান অংশে আজকে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন অধ্যাপক স্বরচিত সরকার। আপনি দীর্ঘদিন অভিধান প্রণয়নের সঙ্গে যুক্ত আছেন এবং আপনি একটি সমস্যার কথা নিজেও বুঝবেন বা জানেন যে আমরা যখন লিখি তখন একটা শব্দের দেখা যায় যে বিকল্প বানান রয়েছে। অভিধানে অনেক ক্ষেত্রে পাওয়া যায়, আবার নতুন যে অভিধানগুলো আছে সেখানে দেখাও যায় না। তো এক্ষেত্রে আমরা আসলে কোন শব্দটি ব্যবহার করব বা বিকল্প শব্দ নিয়েও অনেক ক্ষেত্রে তর্ক আছে, এ বিষয়ে আপনি কি বলবেন? ব্যবহারিক বাংলা অভিধানে কাজ করার অভিজ্ঞতায় দেখেছি অনেক সময় একটি বানানের, একটি শব্দের 18টি পর্যন্ত বানান হয়েছে। বিশেষভাবে বলছি খামোখা নামে একটা শব্দ আছে। এই শব্দটা ব্যবহারিক বানান অভিধান সম্পাদনা করতে গিয়ে দেখলাম যে তার 18টি বানান আছে। আমাদের সাহিত্যে বিভিন্ন সময় দেখা যায় চট্টগ্রামের লোক খামাখা একরকম লিখেছেন, ওই বগুড়ার পুঁথিতে একরকম লেখা হয়েছে,
ওই বর্ধমানের পুঁথিতে একরকম লেখা হয়েছে। কিন্তু আমরা তো বলি যে অঞ্চল বিশেষে নানা বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু যখন আমরা প্রামাণ্য রূপ ব্যবহার করি অভিধানে তখন তো একটাই আসলে থাকার কথা ছিল। কিন্তু আমাদের এই যে বহু রূপ থাকে একটা শব্দের, এই শব্দের রূপ যখন একটি ভাষা উন্নত পর্যায়ে যায়, ব্যবহারিক যোগ্যতা তৈরি হয়, বা একটি ভাষা দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়, লেখাপড়ার কাজে ব্যবহৃত হয়, অন্যান্য গণযোগাযোগে ব্যবহৃত হয়, তখন যেটা হয়, তখন সবাই প্রত্যাশা করেন যে শব্দটির একটা বানান থাক। এই একটি বানান থাক, এই প্রবণতা থেকেই আমাদের এই অনেকগুলো বিকল্প থেকে একটি বিকল্প বেছে নেওয়ার উদ্যোগ। বিকল্প বর্জনের কথা আপনি যেটি বলছেন, অনেক ক্ষেত্রে তো বিকল্প আমরা তৈরিও করছি। ধরা যাক দীর্ঘকাল ধরে ঈদ বানানে যেটা দীর্ঘ ইকার ব্যবহার হতো, আমরা বানানের নিয়ম করেছিলাম বিকল্প বর্জন করার জন্য, কিন্তু বানানের নিয়ম করার মধ্য দিয়ে কিছু বিকল্প বানানও তৈরি হয়েছিল। এখন এই বিকল্প বানান বর্জন করার জন্য যেসব সূত্র তৈরি হয়েছিল, তার মধ্যে একটা সূত্র ছিল যে যেসব শব্দ তৎসম নয়, সেই সব শব্দে আমরা হ্রস্বইকার এবং দীর্ঘইকার থাকলে সেটা আমরা হ্রস্বইকার করব। তৎসম শব্দ, তাতেও যদি হ্রস্বইকার এবং দীর্ঘইকার থাকে আমরা হ্রস্বইকার রাখব। ধরা যাক একটা শব্দ ঈদ, ঈদ শব্দটা দীর্ঘদিন ধরে দীর্ঘইকার দিয়ে লেখা হয়েছে। দুই একটা জায়গায় 19 শতকে একটা দুটো ক্ষেত্রে হ্রস্বইকার দিয়ে লেখা হয়েছে, আমরা বিবর্তনমূলক অভিধানে কাজ করার সময় দেখেছি। কিন্তু 500 বছর ধরে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার দীর্ঘইকার দিয়ে লেখা হয়েছে। কিন্তু এখন যদি বানানের নিয়ম থাকে যে বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা দীর্ঘইকার ব্যবহার করব না, তাহলে হলো কি যে দীর্ঘইকারের বানানটা ছিল, সেখানে আমরা হ্রস্বইকার নামে আর একটা বানান আমদানি করি। সেক্ষেত্রে আপনি কোনটা গুরুত্ব দিবেন, যে আমাদের নিয়মের সাথে সমন্বয় নাকি যেটা প্রচলন আছে সেটাকেই রেখে দেওয়া? এই বানানের নিয়মের মধ্যে একটা ফাঁক আছে, সেই ফাঁকটা অনেকে বুঝতে পারেন না বলেই ঝামেলাটা হয়। লেখা আছে যে বিকল্প বর্জনটাই ছিল বানানের নিয়মের মূল কথা, বিকল্প তৈরি না। অর্থাৎ সেই ভিত্তিতেই নিয়মটা, যেমন ধরা যাক যুবতী একটা শব্দ বা ধরনী একটা শব্দ, এই যুবতী ধরনী শব্দগুলো বাংলা ভাষায় যে এই 500 বা 600 বছর ধরে ব্যবহৃত হয়েছে, কখনোই এটা হ্রস্বইকার দিয়ে ব্যবহৃত হয় না। রানী, তরি, রানী, তরি, এমনকি মামি, দাদিও কখনো হ্রস্বইকার দিয়ে লেখা হয়নি। কিন্তু যখন আমরা নিয়ম করলাম যে যেসব বানানে হ্রস্বইকার হতে পারে সেগুলো আমরা হ্রস্বইকার দিয়ে লিখব, তখন এই জটিলতা তৈরি হলো যে বাংলা ভাষায় কখনো ব্যবহৃত হয়নি, হয়তো সংস্কৃত ব্যাকরণে শুদ্ধ আছে, সেই সূত্রে আমরা যুবতীকে হ্রস্বইকার দিয়ে লিখতে শুরু করে দিলাম। শ্রেণী শব্দটা তো সেভাবে একেবারে আমাদের ঘাড়ের উপর এসে পড়েই আছে। শ্রেণী শব্দটা বাংলায় কখনোই হ্রস্বইকার দিয়ে লেখা হতো না, সংস্কৃত ব্যাকরণে শুদ্ধ থাকলেও। আমরা বিকল্প বর্জনের সূত্রে এইভাবে শতাধিক বিকল্প তৈরি করেছি, যেগুলো আমাদের অস্বস্তি তৈরি করে। আশা করি এই বিষয়টা যদি তারা মাথায় রাখেন যারা সংস্কারের সঙ্গে যুক্ত, যে নতুন বিকল্প সৃষ্টি না করা। প্রিয় দর্শক, বানানের ক্ষেত্রে একটি ভ্রান্তি রয়ে গেছে, সেটা হলো আমরা মনে করি এই বানানটি ভুল, এই বানানটি ঠিক। বরং বানানের প্রচলন এবং অপ্রচলনকে গুরুত্ব দিয়ে আমরা কথা বলতে পারি যে এটা বর্তমানে প্রচলিত রূপ, এবং ভাষার প্রামাণ্য রূপের সাথে সাথে বানানেরও একটি রূপ প্রামাণ্য থাকে। আর সেই প্রামাণ্য রূপটি খুঁজে নেয়ার জন্য বা লেখার ক্ষেত্রে সমস্যা হলে ব্যবহার করার জন্য অভিধান খুলে নেয়াই বাঞ্ছনীয়। ভাষা প্রয়োগ অংশে আজকে আমরা আলোচনা করব একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা নাসরিন। আপনি দীর্ঘদিন ধরে চর্চা করছেন যে শিশুর যে ভাষা অর্জন করা বা আয়ত্ত করা, এর যে নানা রকম বৈচিত্র্য রয়েছে, এবং একজন শিশুর যে ভাষা ব্যবহারের ক্ষেত্রেও আমরা দেখি নানা রকম বৈচিত্র্য। শুধু মনস্তত্ত্ব দিয়ে এর কোনো ব্যাখ্যা হবে না। আপনি কাজ করার সূত্রে আমাদেরকে একটু জানাবেন যে শিশুর ভাষার ব্যবহার বা প্রয়োগ বিষয়ে। আমি এই বিষয়টি নিয়ে কাজ করছি মূলত টিপিক্যাল শিশুদের নিয়ে না, অ্যাটিপিক্যাল শিশু,
অটিজম, যে সমস্ত শিশুদের মাঝে অটিজম আছে, আসলে তারা কিভাবে ভাষা আয়ত্তীকরণ করে, ভাষাগত যে সমস্যাগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি দীর্ঘদিন যাবৎ। আমি যদি টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল দুই ধরনের শিশুদের কথা বলি, তো তখন আমরা দেখব যে একটি শিশু ভাষা অর্জন বা আয়ত্তীকরণ সে যেভাবে করে, সেটা আসলে বলা হয়ে থাকে যে সে যখন মায়ের গর্ভে থাকে তখন থেকে তার ভাষা আয়ত্তীকরণের ব্যাপারটা শুরু হয়ে যায়। তো সেটি প্রথম আসলে ধাপটি শুরু হয় শিশুর জন্মগ্রহণের পর তার কান্নার মধ্য দিয়ে। তার পরবর্তীতে যে বিষয়টি হয় সেটি হলো যে শিশুটি আসলে কোনো ধরনের তার মস্তিষ্কে কোনো সমস্যা না নিয়ে জন্মগ্রহণ করে, তার ভাষা আয়ত্তীকরণের বেশ কিছু ধাপ আছে। তো সেখানে প্রথম যে বিষয়টি হয় যে সে প্রথম তার হয়তো 6 মাসের মাঝে তার বেশ কিছু অবাচনিক চিহ্ন থাকে। সেই অবাচনিক চিহ্নগুলোর ক্ষেত্রে যদি সে দক্ষতা দেখায়, তখন আমরা ধরে নিতে পারি যে তার বাচনিক ভাষাটি বেশ সম্পূর্ণভাবে সে শিখতে অর্জন করতে পারবে। যেমন ধরেন, আমাদের যে মৌখিক কিছু অভিব্যক্তি আছে, হ্যাঁ, দৃষ্টি সংযোগ আছে, এটি সে মায়ের সঙ্গে ঠিকভাবে করছে কিনা, তার যৌথ মনোযোগটা সে দিয়েছে কিনা। তারপরে মৌখিক অভিব্যক্তির আরও কিছু বিষয় আছে। তো এই বিষয়গুলো যখন একটি শিশু জন্মের ঠিক কয়েক সপ্তাহ পরেই কিন্তু এটি শুরু হয়, এটি যদি তার মাঝে ঠিকভাবে বিকশিত হয় তখন বোঝা যাবে যে এই শিশুটি আসলে তার ভাষার, অর্থাৎ সে তখন কথা বলতে শেখে, যখন শুনছে বা গ্রহণ করছে, সেই ভিত্তিতে তার মৌখিক অভিব্যক্তি বা মুখের যে প্রকাশ, সেটাই সেখান থেকে ধারণা করা যাচ্ছে। তার পরবর্তীতে যেটি হয় যে 4 থেকে 6 মাসের মাঝে আমরা যেটিকে কুইং বলি, তো সেটির ক্ষেত্রে যেমন ধরেন স্বরধ্বনি ও, আ, ই এরকম বলছে, এটি একটি তার ভাষার বিকশিত হওয়ার একটি পূর্ব শর্ত। তার পরবর্তীতে আরেকটি যেটি হয় যে তার যেটিকে আমরা ব্যাবলিং বলি, সেটি হলো ব্যঞ্জনধ্বনি, মানে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি, যেমন দা, বা, কা, এই ধরনের কিছু, এটাকে ব্যাবলিং বলে। ফলে যেগুলো যে ঠোঁটের ধ্বনি যেগুলো, সেগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে বাবা, মামা এগুলো আগে বলছে। ফলে যে কেন বাবা আগে বলে বা মা আগে বলে বা এই ধরনের ধ্বনিগুলো, তারও তো একটা কার্যকারণ আপনার এই ঠোঁটের সেটি হলো আমাদের যে ঠোঁটের প্রকাশ। হ্যাঁ, এখানে যে বাইলেভিয়াল সাউন্ড, মানে যে ওষ্ঠ ধ্বনি, এই ধ্বনিগুলো অপেক্ষাকৃত অন্যান্য যে ধ্বনিগুলো আছে তার থেকে সহজ। যে ধরা যায় আমাদের যেটাকে আমরা বলি যে অনুসর্গ, যেটা প্রিপজিশনের মতো কাজ করে, বা ধরা যাক যে অন্য কোনো যে শব্দাংশ, সেগুলোর ক্ষেত্রে পিছিয়ে থাকে। তো এই জন্য কিন্তু এটাকে বলা হয়ে থাকে যে টেলিগ্রাফিক স্পিচ। ঠিক আছে, যেহেতু সে বিভক্তিগুলো ঠিকভাবে ব্যবহার করতে শিখে না। কিন্তু সময়ের ধারাবাহিকতায় এই বিষয়টি যেটি হয় যে 1 থেকে 5 বছরের মাঝে একটি শিশু পুরোপুরিভাবে, স্বাভাবিক শিশু যাকে আমরা টিপিক্যাল শিশু বলি, 1 থেকে 5 বছরের মধ্যে সে ভাষার ব্যাকরণিকভাবে সম্পূর্ণভাবে ভাষাটি সে আয়ত্তীকরণ করতে সে শিখে। যারা অ্যাটিপিক্যাল শিশু, তাদের প্রথম যে বিষয়টি হয়, তাদের ভাষার অর্জনের ক্ষেত্রে বিলম্ব ঘটে, ল্যাঙ্গুয়েজ ডিলে যেটাকে আমরা বলি। তো সেখানে ধরেন একজন স্বাভাবিক শিশু, আমরা যে ধারাবাহিকভাবে যে ক্রমপর্যায়গুলো বললাম, এক্ষেত্রে তার ভাষাটি শুরুই হয় 2 বছর বা 3 বছরের মাঝে। তাহলে যদি আমরা বলি যে শিশুর এই সংকটগুলো যদি আগেই ধরা সম্ভব হয়, তাহলে এর প্রতিকারেও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। অবশ্যই। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে যারা এরকম দ্বিভাষী পরিবেশে থাকে, সেই সমস্ত শিশুরা কিছুদিন সমস্যা হওয়ার পর তার যে ব্রেনের এক্সিকিউটিভ ফাংশন আছে সেটা অটোমেটিক্যালি ঠিক করে নেয়, এবং সেই শিশুটি তখন তার কগনিটিভ ফাংশন অনেক স্ট্রং হয়, সে অনেক স্মার্ট হয়। এবং আমরা ভাষা ব্যবহার নিয়ে আজকে অনেকখানি কথা শুনলাম। এটা আসলেই একটি দারুণ আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক জায়গা, যে ভাষা কিভাবে মানুষ বা মানব শিশু আয়ত্ত করে। আমরা দুটি শব্দ বলেছি, একটি হলো আয়ত্ত করা আর একটি হলো শেখা। প্রথম ভাষার ক্ষেত্রে আমরা বলে থাকি ভাষা আয়ত্ত করা, আর দ্বিতীয় বা তৃতীয় ভাষার ক্ষেত্রে আমরা বলে থাকি ভাষা শেখা। ফলে ভাষা আয়ত্তকরণের জন্য বা আয়ত্তীকরণের জন্য আসলে শিশুকে বিশেষ কোনো কৌশল অবলম্বন করতে হয় না, এটা প্রাকৃতিকভাবেই শিশু শিখে ফেলে। এটি একটি রহস্যময় জাদুর বাক্সের মতো, যে রহস্য ভেদ করা হয়তো আরও সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ভাষার প্রয়োগের নানা রকম দিকগুলো নিয়ে আমরা কথা বলেছি, ভাষার তত্ত্বেরও কিছু জায়গা থেকে আমরা আলাপ করেছি, আমাদের উচ্চারণ এবং বানানের নতুন নতুন সূত্র নিয়েও আমরা কথা বলেছি, এবং শেষ পর্যন্ত বলেছি যে আমাদের ব্যবহার যত পরিশীলিত পরিশুদ্ধ হবে, তত আমাদের ভাষাকে আমরা প্রমিত রূপে রাখতে পারবো।
আঞ্চলিক বৈচিত্র্যকে স্বীকার করেই আমরা বলি যে ভাষার প্রমিত রূপের ব্যবহারের যে ক্ষেত্রগুলো আছে সেখানে আমাদের ভাষা ব্যবহারে অধিকতর সচেতনতা প্রয়োজন এবং আমাদের ভাষাকে সর্বস্তরে ব্যবহারের জন্য আমাদের এই ভাষার যে আদর্শগত রূপ আছে সেটিকে আমাদের মান্য করা উচিত। পরবর্তী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।